এর আগের ভিডিওতে তোমাদের বোঝালাম যে মৌলরা কীরকমভাবে ইলেকট্রন ছাড়ে আর কীভাবে পজিটিভ আয়ন তৈরি করে, আর কিছু মৌল যারা অধাতু, ধাতুরা সাধারণত ইলেকট্রন ছাড়ে এবং পজিটিভ আয়ন বা ক্যাটায়ন্স তৈরি করে, এবং অধাতুরা ইলেকট্রন নেয় এবং নেগেটিভ আয়ন্স তৈরি করে বা অ্যানায়ন্স তৈরি করে। আচ্ছা, আর পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন মিলে ওরা কি করে, যে কম্পাউন্ডগুলো বানায়, এখানে যেমন দেখিয়েছিলাম ম্যাগনেশিয়াম আর সালফার দুটো মিলে কি হয়েছে, ম্যাগনেশিয়াম সালফাইড। দুটো পজিটিভ আয়ন, দুটো নেগেটিভ আয়ন, মানে ক্যাটায়ন উইথ +2 চার্জ, অ্যানায়ন উইথ -2 চার্জ, তারা কি তৈরি করছে, ম্যাগনেশিয়াম সালফাইড। এটা কীরকম কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। আরও একটা আয়নিক কম্পাউন্ডের কথা বলেছিলাম, সোডিয়াম ক্লোরাইড, সেটাও আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, তো এখানে যেগুলো তোমাদের দেখিয়েছি, যেমন মনে করো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, এরা সবাই ক্যাটায়ন্স তৈরি করেছে। তো তারা যখন এই সমস্ত অ্যানায়ন্সের সঙ্গে রিয়্যাক্ট করবে, করে যৌগ তৈরি করবে, তখন তারা কি হবে, সবই আয়নিক কম্পাউন্ডস হবে। এবারে দেখো, আমাদের যা কিছু কম্পাউন্ড বা যৌগ, সবাই কিন্তু আয়নিক কম্পাউন্ড নয়। সবাই যে মানে সবসময় যে ধাতু এবং অধাতুর মধ্যেই বিক্রিয়া হবে এবং তারা কম্পাউন্ড তৈরি করবে, যৌগ তৈরি করবে, তা কিন্তু নয়। অধাতুর মধ্যে, নিজেদের মধ্যে, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, এদের নিজেদের মধ্যেও বিক্রিয়া হয় এবং তারা যৌগ তৈরি করে। কীরকম দেখো, আমি কয়েকটা তোমাদের মোটামুটি জানা জিনিস, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, এরা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও গ্যাস, ওয়াটার লিকুইড এমনি কন্ডিশনে, কিন্তু আমরা জানি এটাকে ফোটালে এটা গ্যাসিয়াস স্টেটে চলে যায়, মানে স্টিম তৈরি করে, তাই না, ভেপার তৈরি করে। আর অ্যামোনিয়াও কিন্তু গ্যাস। যাই হোক, তো তুমি দেখো যে নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু দুটো অধাতু দিয়ে হয়েছে, নাইট্রোজেন আর অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডও দুটো অধাতু দিয়ে হয়েছে, কার্বন, অক্সিজেন। ওয়াটার, সেটাও হাইড্রোজেন, অক্সিজেন, দুটোই অধাতু। তাহলে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া তৈরি করেছে, এরাও অধাতু। তাহলে এমন নয় যে সবসময় ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স মিলেই কম্পাউন্ড তৈরি হবে বা যৌগ তৈরি হবে আর আয়নিক কম্পাউন্ড হবে, তা নয়। অন্য রকমের কম্পাউন্ডও আছে, অধাতু মিলেও কম্পাউন্ড তৈরি করে। এই ধরনের কম্পাউন্ডকে আরও একটা দেখো, আমি এখানে এক্সাম্পল দিয়েছি, মিথেন। তোমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সম্পর্কে জানো, যেগুলো দিয়ে তোমার আজকাল পলিউশন লেস, মানে যাতে পলিউশন না হয়, দূষণ না হয়, তার জন্য আজকাল অনেক সময় অটোতে এবং বিভিন্ন জায়গায় যে গাড়ি চলে তাতে কিন্তু এই সিএনজি ইউজ করা হয়। এটা হচ্ছে মিথেন, এটার কেমিক্যাল নাম হলো মিথেন। আর আমরা যে গ্যাস ইউজ করি বাড়িতে, সেইটা তো এলপিজি বলে ওটাকে, না, এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমরা পেট্রোলিয়াম যেখান থেকে পাওয়া যায়, ক্রুড পেট্রোলিয়াম অয়েল যেখান থেকে পাওয়া যায়, তার ওপরের লেভেলে এই গ্যাসটা পাওয়া যায়। এই মিথেন গ্যাসও পাওয়া যায় ওখানে, আর এটাও পাওয়া যায়। এটা হচ্ছে বিউটেন। তো এটাকে যদি আমরা খুব প্রেশার দিই তাহলে ওটা লিকুইড হয়ে যায়। এই যে সিলিন্ডারটা আমরা ইউজ করি না, তার মধ্যে এটা ওই লিকুইড কন্ডিশনে রাখা থাকে। যেই আমরা সুইচটা ওটাকে অন করে দিই, গ্যাসের সুইচটা, তখনই ওই লিকুইড কন্ডিশন থেকে প্রেশারটা রিলিজ হয়ে ওটা গ্যাসিয়াস কন্ডিশনে পাইপ দিয়ে আসে, আর আমাদের ওভেনে আমরা যখন ওটা জ্বালাই তখন ওটা জ্বলে। হ্যাঁ, এরা সবাই হচ্ছে ফুয়েল, এটাও ফুয়েল, এটাও ফুয়েল। তো দেখো, এখানেও কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কম্পাউন্ড তৈরি হয়েছে, এখানেও কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কম্পাউন্ড তৈরি হয়েছে। এই ধরনের যে কম্পাউন্ডস, তাদেরকে বলে কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, তাদেরকে বলে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমি লিখছি এখানে, এটা দেখো, কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওরা ছিল আয়নিক কম্পাউন্ড, এরা হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড। এরকম কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রচুর উদাহরণ আছে। ঠিক আছে, তাহলে আমরা দুরকম কম্পাউন্ড দেখলাম, একটা আয়নিক কম্পাউন্ড আর একটা হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার একটা আমরা একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইতে দেখবে। এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম? সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে NaCl, তাই তো? আমরা সাধারণত এরম জিনিসগুলোকে কি বলি? এক অণু, 1 মলিকিউল NaCl, তাই তো? 1 মলিকিউল NaCl। কিন্তু
এই ধরনের যে আয়নিক কম্পাউন্ডগুলো যেগুলো অপোজিট চার্জ দিয়ে তৈরি হয়েছে, বিশেষ করে এই ধরনের সোডিয়াম ক্লোরাইডের ধরনের যে অণুগুলো, সেখানে বলছে সোডিয়াম ক্লোরাইডের অণু বলা উচিত নয়। কেন? দেখো কী হয়, এই যে সোডিয়াম আর ক্লোরিন দুটোই পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। তো এদের এই পজিটিভ চার্জের এমনই পাওয়ার আর এই নেগেটিভ চার্জের এমনই পাওয়ার যে তারা কি করে, একটা সোডিয়াম ক্লোরাইডের অণু যেহেতু সোডিয়াম পজিটিভ চার্জ, ও কী করে তার আশেপাশে এই যে ক্লোরিন নেগেটিভ চার্জগুলো তার আশেপাশে তাকে একদম ঘিরে থাকে। আবার এই যে ক্লোরিন নেগেটিভ চার্জ তার আশেপাশে সোডিয়াম পজিটিভ চার্জ তাকে ঘিরে থাকে। তো কীরকম ধরনের হয় দেখো, এই যে সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা ক্লোরাইড আয়ন আছে, এই দিকে সোডিয়ামের এই দিকে একটা এটা তো আছেই সোডিয়াম ক্লোরাইড, আবার সোডিয়ামের এপাশে একটা ক্লোরাইড আয়ন আছে, এইখানে দেখো সোডিয়ামের এপাশে ক্লোরাইড আয়ন আছে, আবার যদি এইখানেও একটা সোডিয়ামের এখানে একটা ক্লোরাইড আয়ন থাকবে। তো এরমভাবে কী করে, একে অপরকে একদম জড়িয়ে থাকে। মানে তুমি ধরো যদি তুমি এতটুকুও নুন নাও, এইটুকুনি নুন, এতে কিন্তু তোমার এরকম কোটি 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 এরকম সোডিয়াম ক্লোরাইডের অণু থাকবে, কিন্তু এই একটা অণু আমরা কখনো পাবো না। আমরা কিন্তু অন্যান্য কম্পাউন্ডগুলোতে এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড দেখলাম, তাতে কিন্তু আমরা এক অণু যৌগ পাই, কিন্তু এরম ধরনের যে আয়নিক কম্পাউন্ডগুলো, তাতে ওই এক অণু পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। কেননা তারা কি করে, এই যে অপোজিট চার্জেসগুলো সব একসঙ্গে নিজেদের মধ্যে জড়াজড়ি করে থাকে। তুমি কখনো নুন হাতে নিয়ে দেখবে ওটা কীরকম ধারগুলো দেখেছো, মানে নুন হাতে একটু কীরকম কিরকিরে হয় না, তো ওদের ক্রিস্টাল ধরনের স্ট্রাকচার হয়। কীরকম স্ট্রাকচার হয় দেখো, এই যে একটা, এটা কী এঁকেছে, এটা ঘন, এটাকে কিউব বলে। তো এরকম এই সোডিয়াম এখানে ক্লোরিন, এখানে সোডিয়াম এখানে ক্লোরিন, এরম করে করে এরম কিউব 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 জুড়ে ওরা এরকম ঘন তৈরি করে। ওই জন্যে এই যে ধারগুলো আছে, সেই ধারগুলো তোমার হাতে দিলে ওটা কিরকিরে লাগবে, ক্রিস্টালস ওগুলো কি কিরকিরে মতন লাগে, হাতের মধ্যে লাগে, এই ধারগুলো তৈরি হয়, মোলায়েম হয় না, তাই না? মানে তুমি যদি নুনের পাউডারও করে দাও, তবু তুমি হাত দিয়ে এরম ঘষে দেখবে ওটা তুমি যে বডি পাউডার ইউজ করো, গায়ে মাখো, তার মতন ওরকম মোলায়েম কিন্তু হয় না। তো তার কারণটা কি, সেটাই তাই বলছে যে আমরা কখনোই এক অণু সোডিয়াম ক্লোরাইড আমরা অবটেন করতে পারি না প্র্যাকটিক্যালি। কেন কি, একটা সোডিয়াম ক্লোরাইডের চারপাশে, ওরম সোডিয়ামের চারপাশে অনেক ক্লোরিন আয়ন এবং ক্লোরিনের চারপাশে অনেক সোডিয়াম আয়ন এরকমভাবে একে অন্যের সঙ্গে জুড়ে জুড়ে থাকে। তাই আমরা কখনোই এক অণু সোডিয়াম ক্লোরাইড কথাটা বলতে পারি না, সেটা আসলে এইভাবে বিজ্ঞানসম্মতভাবে সেটা ভুল। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার একটা জিনিস দেখব, যেটা হচ্ছে এই যে অধাতুরা কি করে, নিজেদের মধ্যে কম্বাইন করে এমন কিছু অণু বানায়, যে অণুগুলো কি হয়, চার্জড হয়। যেমন দেখো, 2 বা 2-এর অধিক অধাতু মৌলের পরমাণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বৈদ্যুতিক আধানযুক্ত অণু তৈরি করে। কীরকম বৈদ্যুতিক আধানযুক্ত অণু? এইটারও কিন্তু কারণ আছে। দেখো, প্রত্যেকটা জিনিসেরই সায়েন্সে তার পেছনে একটা করে কারণ থাকে। এটাও হচ্ছে তাদের ওই ইলেকট্রনিক যে স্ট্রাকচার, তার উপরেই সব কিছু নির্ভর করে। কিন্তু এখন তো এত ভেতরে, আমরা তো এই ক্লাস 7-এ, তোমরা এখন অত ভেতরে যাবে না। শুধু এই জিনিসগুলো দেখে রাখো যে এই ধরনের যে সমস্ত অণুগুলো যারা একটা করে চার্জড হয়, তাদেরকে বলে মূলক, বা ইংলিশে বলে র্যাডিক্যাল। কিরম হয় দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন নিল, নিজেদের মধ্যে একটা কম্বাইন, মানে একটা বন্ড তৈরি করলো, একটা যোগাযোগ তৈরি করলো, তৈরি করে একটা এরম হাইড্রক্সিল গ্রুপ বানালো, সেটা কি না একটা নেগেটিভ আধানযুক্ত। ঠিক আছে, এটা অ্যানায়ন। আচ্ছা, এখানে দেখো, এটাকে বলে হাইড্রক্সাইড আয়ন। এই দেখো, নাইট্রেট NO3, এটাকে বলে নাইট্রেট আয়ন। কীরকম দেখো, 3টে অক্সিজেনের পরমাণু, একটা নাইট্রোজেনের পরমাণু মিলে হয়ে গেল নাইট্রেট আয়ন। কীরকম দেখো, এটাও কিন্তু নেগেটিভ আয়ন, নাইট্রেট আয়ন।
এখানে দেখো হাইড্রোজেন, কার্বন, 3টে অক্সিজেন, এই মিলে হয়ে গেল বাইকার্বনেট আয়ন। কি আয়ন? বাইকার্বনেট আয়ন। কি আছে দেখো, একটা হাইড্রোজেন পরমাণু, একটা কার্বন পরমাণু, 3টে অক্সিজেন পরমাণু নিজেদের মধ্যে কিন্তু একটা অণু তৈরি করল, কিন্তু সেই অণুটা আধান ছাড়া নয়, সেটা কিন্তু চার্জড। কটা? সিঙ্গেল নেগেটিভ চার্জ। এটাও সিঙ্গেল নেগেটিভ চার্জ, এটাও সিঙ্গেল নেগেটিভ চার্জ। তাহলে এইগুলোকে বলে মূলক। আরও একটা দেখো, সবসময় যে নেগেটিভ চার্জই হয় তা নয়, একটা খুব ভালো উদাহরণ আছে পজিটিভ চার্জের। দেখো, একটা নাইট্রোজেন আর 4টে হাইড্রোজেন মিলে নিজেদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করে কি করলো? অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। এই অ্যামোনিয়াম আয়নটা কিন্তু পজিটিভ চার্জ, সিঙ্গেল পজিটিভ চার্জ, মানে ক্যাটায়ন। এরা সব, এই 3টেই হলো হাইড্রক্সাইড আয়ন, নাইট্রেট আয়ন, বাইকার্বনেট আয়ন। এরা সবাই হলো নেগেটিভ চার্জ বা অ্যানায়ন, আর এরা হলো ক্যাটায়ন। এবার কথা হচ্ছে যে এগুলো সম্পর্কে আমরা পড়বো কেন জানবো। এখানে আরও একটা লিখেছি দেখো, সালফেট আয়ন। এটা দেখো, এটা কিন্তু 2টো চার্জ, মানে এটা অ্যানায়ন উইথ 2 নেগেটিভ চার্জ। এটা হলো সালফেট আয়ন। এখানে দেখো, সালফার একটা অধাতু, অক্সিজেনও একটা অধাতু, একটা সালফেট পরমাণু 4টে অক্সিজেন পরমাণুর সঙ্গে যোগ হয়ে একটা সালফেট গ্রুপ তৈরি করেছে, যার মাথায় কি আছে? 2টো নেগেটিভ চার্জ আছে। এটা হলো সালফেট আয়ন। এবার হচ্ছে এগুলো সম্পর্কে আমরা পড়বো কেন? আমাদের তো ক্লোরাইড আয়ন আর সালফাইড আয়ন, ওগুলো তো আমরা দেখে নিয়েছিলাম, কিন্তু এগুলো কেন পড়বো? কেননা এরাও ঠিক এইভাবেই, যেরকমভাবে ওরা নেগেটিভ চার্জ আছে, যেরকম আমরা আগে দেখলাম যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ মিলে কি হচ্ছে? কম্পাউন্ড তৈরি করছে। দেখুন এখানে সালফাইড আয়ন, এটা তো একটাই অণু, মানে সালফার শুধু নিজেই 2টো ইলেকট্রন নিয়ে সালফাইড আয়ন করেছে, আর ম্যাগনেশিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন করেছে, ম্যাগনেশিয়াম আয়ন করেছে। তাহলে ম্যাগনেশিয়াম আর সালফাইড আয়ন মিলে একটা যৌগ তৈরি করে ম্যাগনেশিয়াম সালফাইড, এটা আয়নিক কম্পাউন্ড। তো তাহলে এই যে এখন যাদের সম্পর্কে আমরা পড়লাম, এই যে মূলকগুলো, এই মূলকগুলোর যখন একটা করে নেগেটিভ চার্জ আছে, বা এখানে 2টো নেগেটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে, তার মানে এরা আয়দার অ্যানায়ন বা ক্যাটায়ন। তাহলে এরাও কি করবে? এই পুরোটা একসঙ্গে মিলে, মানে অ্যাজ এ হাইড্রক্সাইড আয়ন, অ্যাজ এ নাইট্রেট আয়ন, অ্যাজ এ বাইকার্বনেট আয়ন, অ্যাজ এ অ্যামোনিয়াম আয়ন অ্যান্ড অ্যাজ এ সালফেট আয়ন, এরা কি করবে? একটি ধাতু সে যখন ক্যাটায়ন হয়ে অবস্থায় থাকবে, তখন সোজাসুজি ওই ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে সে কী করবে? অনেক কম্পাউন্ড তৈরি করবে, যৌগ তৈরি করবে। যেমন দেখো, এখানে আমি একটু বইয়ের সাহায্য নিচ্ছি তোমাদের। দেখো বইতে এখানে কীরকম দেখো কটা দিয়েছে: নাইট্রেট আয়ন, সালফাইড আয়ন, কার্বনেট আয়ন, অ্যামোনিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন আর হাইড্রক্সাইড আয়ন। এখানে দেখো আধান বা চার্জ, তো তুমি দেখলেই বুঝতে পারছো। এখানে একটা আছে তাহলে -1, এখানে 2টো আছে তাহলে -2, এখানে 2টো আছে মানে -2, এখানে একটা প্লাস আছে, আমি এটা আগেই দেখিয়েছি। তো এই অনুযায়ী তোমাদের এটা ভরতে বলেছে। তো আমরা তো জানি যে যতগুলো তার চার্জ হয়, সে ঠিক ততগুলোই অন্য পরমাণুকে ধরতে পারে, তাই না? তা সেটাই হচ্ছে তার যোজ্যতা। যোজ্যতা তোমরা আগের ক্লাসে পড়েছো, একটা পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে এখানে হচ্ছে যার যত চার্জ, সেটাই তার যোজ্যতা। সে যখন অন্যের সঙ্গে যুক্ত হয়ে যখন কম্পাউন্ড তৈরি করবে, তখন তার ওই হিসেবেই যোজ্যতা হবে। তোমরা ওটা দেখে এইটা ভরে দিতে পারো। এবারে দেখো কী রকম করে, দেখো কি সুন্দর। এখানে দেখো আমি তোমাদের আগের এটাতে ম্যাগনেশিয়াম সালফাইড দেখিয়েছিলাম। দেখো এইটা সালফাইড আয়ন সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। এখন সালফাইড আয়নের কত চার্জ ছিল? 2 চার্জ ছিল, তাই না? আমি আগেই তোমাদের দেখিয়েছি সালফাইড আয়নের 2টো নেগেটিভ চার্জ। তাহলে ওর যখন 2টো নেগেটিভ চার্জ, তাহলে ও 2টো
সোডিয়াম মানে সোডিয়ামের দুটো সোডিয়াম পজিটিভ চার্জকে ধরতে পারবে। সোডিয়ামের একটা পজিটিভ চার্জ হয়, একটা সোডিয়ামের একটা পজিটিভ চার্জ, দুটো সোডিয়ামের দুটো পজিটিভ চার্জ। তাহলে যোজ্যতা কী হলো? এর হলো যোজ্যতা 2 -2, আর একটা সোডিয়ামের যোজ্যতা 1 পজিটিভ মানে +1। তাহলে এর যোজ্যতা, এ সালফারকে যদি আমাকে নিউট্রাল করতে হয়, আধান মুক্ত করতে হয়, তাহলে সে কী করবে? অটোমেটিক্যালি দুটো সোডিয়াম আয়নকে ধরবে। তাই এর 2 হয়ে গেল এখানে, আর সোডিয়ামের তো একই, তো একটা সালফার আয়নকে ধরল। এখানে দেখো বাইকার্বনেট, এখানে হচ্ছে সোডিয়ামের সঙ্গে লেগেছে বাইকার্বনেট। বাইকার্বনেট আয়নের কী ছিল? যোজ্যতা ছিল -1। সোডিয়াম একটাকে নিল, তাহলে হয়ে গেল প্লাস আর মাইনাস মিলে হয়ে গেল নিউট্রাল। এটা হলো সোডিয়াম সায়ানাইড। তুমি দেখো পাশে পাশে এরা এগুলো লিখে দিয়েছে, প্রথমটা সালফাইড, তারপরটা বাইকার্বনেট, তারপর একটা সায়ানাইড। দেখো সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম সায়ানাইড। তাহলে এই হলো সায়ানাইড আয়ন, CN- সায়ানাইড আয়ন। এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এটা হলো হাইড্রক্সাইড আয়ন। আর দেখো মাথা থেকে তুমি বুঝতে পারবে যোজ্যতাগুলো, তাই না? এর হচ্ছে 2, এর হচ্ছে 1, এর হচ্ছে 1, এর হচ্ছে 1। এখানে হচ্ছে ফ্লোরাইড কি তৈরি করেছে দেখো, সবকটা সোডিয়ামের সঙ্গে দেখিয়েছে, সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এরও -1, সো ফ্লোরিনের -1, এর +1, তাহলে হয়ে গেল সোডিয়াম ফ্লোরাইড। এখানে প্রত্যেকটা সোডিয়ামের সঙ্গে এই জন্যে দেখিয়েছে কারণ সোডিয়ামের তো সোডিয়াম আয়নের তো যোজ্যতা একই, কারণ Na+ তৈরি করে, একটা সিঙ্গেল পজিটিভ আয়ন তৈরি করে, তাহলে যোজ্যতা তো একই হবে। এবার অন্যান্য যে মূলকগুলো তারা কিভাবে যুক্ত হয়েছে ওর সঙ্গে সেটাই দেখিয়েছে। তাহলে এদের যে যোজ্যতা সেটা সোডিয়ামের পাশে বসে যাবে। সালফাইড আয়নের 2 যোজ্যতা এখানে বসে গেছে, এদের প্রত্যেকের 1 যোজ্যতা। আমি নামগুলো বলছি: সোডিয়াম সালফাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফাইট 3 আছে দেখো, সোডিয়াম সালফাইট, এটা হলো সালফাইট আয়ন। এখানে সালফাইট আয়নের যোজ্যতা হচ্ছে 2, এ দেখো -2। হ্যাঁ, তাহলে এটা হলো সোডিয়াম সালফাইট। এটা দেখো, এটা একদম নতুন তোমাদের জন্য। এখানে পটাশিয়াম, আর এটা হচ্ছে ক্রোমেট, এটা হলো ডাইক্রোমেট, এটাকে বলে ডাইক্রোমেট আয়ন, Cr2O7। এদিকে একটু দেখো, এ দেখো ডাইক্রোমেট। হ্যাঁ, তো ডাইক্রোমেটের যোজ্যতা হচ্ছে কত? ডাইক্রোমেটের যোজ্যতা হচ্ছে 2, -2। তাহলে পটাশিয়ামও তো ধাতু, তাই না? তাহলে পটাশিয়ামও পজিটিভ আয়ন তৈরি করে, আর পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে K+ তৈরি করে। তাহলে এ কটা K+ ধরতে পারবে? 2টো K+ ধরতে পারবে। তাই এর যোজ্যতা 2 চলে এলো এইখানে, আর পটাশিয়ামের যোজ্যতা তো 1, তাই এখানে কিছু বসলো না, যেমন ডাইক্রোমেট আছে সেরকম বসে গেল। প্রত্যেকের ক্ষেত্রেই দেখো সোডিয়ামের যোজ্যতা যেহেতু 1, সেই জন্য এখানে প্রত্যেকটা মূলক তার পাশে কোনো যোজ্যতা লাগেনি, এদের যোজ্যতাগুলো এখানে বসে গেছে। এটা হলো সোডিয়াম অ্যালুমিনেট, এটা হলো অ্যালুমিনেট মূলক। এটা হলো সোডিয়াম জিঙ্কেট, এটা দেখো এই যে কী সুন্দর লেখা, দেখো জিঙ্কেট, এটা হলো জিঙ্কেট মূলক। এর কত চার্জ দেখো, এর চার্জ হচ্ছে 2 নেগেটিভ। তাহলে এর চার্জটা, এর যে যোজ্যতা সেটা এখানে বসে গেছে। আর এটা হলো সোডিয়াম বাইসালফেট, এটা বাইসালফেট। এটা 4 থাকলে সবসময় জানবে 8 হবে, বাইসালফেট। হ্যাঁ, আর সালফারের বেলায় বিশেষ করে সালফেট এটা। আর এখানে ছিল সালফাইড, যদি SO3 হয় তাহলে 8, আর SO4 হলে 8। যদি হাইড্রোজেন থাকে তখনই হয়ে যাচ্ছে বাই, আর এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই এটা হয়ে গেল শুধু সালফাইট। যদি হাইড্রোজেন থাকে দেখো বাইসালফেট, এখানে দেখো বাইকার্বনেট। হাইড্রোজেন থাকলে আমরা আয়দার বলি হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, অথবা বলি বাইকার্বনেট বা বাইসালফেট। তো তোমাদের এই যে লিস্টটা দিয়েছে, এই যে টেবিলটা দিয়েছে, এই টেবিলে সোডিয়ামের সঙ্গে কিভাবে এরা যুক্ত হচ্ছে এদের যোজ্যতা দিয়ে সেটা দিয়েছে, তাতে তোমাদের সুবিধে হবে বুঝতে। এখানে তো অ্যানায়নের যোজ্যতাগুলো লিখতে বলেছে, তো খুবই সোজা, তুমি বুঝতেই পারছো। এই ওপরে যে চার্জগুলো আছে সেখানে দেখে দেখে তোমরা এটা -1 না +1 সেটা তোমরা বসিয়ে দেবে এখানে, তাহলে এটা হয়ে যাবে। দেখো আমরা কতগুলো ফর্মুলা শিখলাম, তাই না? প্রচুর ফর্মুলা শিখলাম এখানে। এগুলো সমস্ত হচ্ছে মূলক, এই মূলকগুলো যেগুলো
যেগুলো সব নেগেটিভ আয়ন সেগুলো সবাই দেখো পজিটিভ আয়নের সঙ্গে যুক্ত হয়ে এখানে কি করেছে, সব আয়নিক কম্পাউন্ড তৈরি করেছে। তা আমি যেটা বলছিলাম তোমাদের, যে এমন নয় যে শুধু একটা সিঙ্গেল অণু হলেই আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারবে, এখানে যেমন শুধু আছে সালফার, কিন্তু তা নয়। যখন এরম মূলক থাকবে, মানে গ্রুপ অফ অ্যাটমস দিয়ে যখন একটা করে এরম ধরনের তৈরি হবে, একটা গ্রুপ তৈরি হবে যার মাথায় চার্জ থাকবে, সে ওই পুরোটা মিলে, এই যে পুরোটা মিলে একটা অ্যানায়ন হিসেবে কাজ করবে। এখানে এই পুরোটা মিলে একটা অ্যানায়ন হিসেবে কাজ করবে। তাহলে সেইভাবেই এখানে প্রত্যেকটা কম্পাউন্ডের নাম লেখা হয়েছে এবং এদের যোজ্যতাগুলো সোডিয়ামের গায়ে লেগে গেছে। তাহলে এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করতে হয়, কিছু করার নেই, কেননা তোমাকে এই মূলকগুলো তো একটু মুখস্থ করতে হবে, তোমাদের তো অত জানা নেই না, তো সেই জন্যে একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে দেখো একটা টেবিল দিয়েছে, একই দেখো ওই যোজ্যতার জন্য বিভিন্নর সঙ্গে দিয়েছে। দেখো এখানে অধাতুকে রেখেছে সেম, এর আগের লিস্টে কী ছিল, সোডিয়াম মানে ধাতুকে সেম রেখেছিল, এখানে অধাতুকে সেম রেখেছে। রেখে কি করছে, এই ধাতুগুলোর যোজ্যতা নির্ণয় করার চেষ্টা হচ্ছে এবং ফর্মুলাও শেখাচ্ছে। কীরকম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়ামের তো +1, ক্লোরিনের -1, তো এটা সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। পটাশিয়ামেরও +1, ক্লোরিনের -1। ক্যালসিয়ামের কিন্তু +2, তাই ক্লোরিনের গায়ে 2 লেগে গেল। ম্যাগনেশিয়ামেরও +2, আমি তোমাদের আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি, তোমরা দেখে নিও। ম্যাগনেশিয়ামের +2, তাই সে 2টো ক্লোরিন অ্যানায়নকে ধরে, তাই 2টো ক্লোরিন অ্যানায়নকে ধরার জন্য হয়ে গেল Cl2। ঠিক সেইভাবে দেখো আয়রনের আবার দুরকম যোজ্যতা হয়, একটা হলো 2 আর একটা হলো 3। যখন এটা 2 যোজ্যতায় যুক্ত হয় তখন এটাকে বলে ফেরাস ক্লোরাইড, আর যখন 3 যোজ্যতায় যুক্ত হয় তখন বলে ফেরিক ক্লোরাইড। এরকম আরও আরও কিছু এলিমেন্ট আছে, কিছু ধাতু আছে যারা এরকম বিভিন্ন যোজ্যতায় যুক্ত হয় আর কি, তো সেই অনুযায়ী তাদের নামও হয়। এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা ফেরিক ক্লোরাইড। এবার তুমি বুঝতে পারছো ক্লোরিনের যোজ্যতা সবসময়ই এক, বিকজ ইট ফর্মস নেগেটিভ আয়ন, সিঙ্গল নেগেটিভ আয়ন, অ্যানায়ন। তাই দেখো এদের পাশে কিচ্ছু বসেনি, কোনো ধাতুর পাশে কোনো যোজ্যতা বসেনি, কিন্তু ক্লোরিনের পাশের যোজ্যতা বসে গেছে, কেননা এখানে বিভিন্ন ধাতুর যোজ্যতা বিভিন্ন রকম। এখান থেকে তুমি দেখো, আমি তোমাদের অ্যালুমিনিয়াম আগের ভিডিওতে দেখিয়েছি, অ্যালুমিনিয়াম কী করে 3+ তৈরি করে, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কী হলো, ক্লোরিনে 3 বসে গেল, কারণ অ্যালুমিনিয়াম যেহেতু 3 পজিটিভ আয়ন বানায়, ক্যাটায়ন বানায়, তাহলে সে 3টেই ক্লোরিন অ্যানায়ন ধরলে তবেই সে নিউট্রাল হবে। এখানে ঠিক যটা ধরলে এরা সবাই নিউট্রাল হয়ে যাবে, তটাই কিন্তু তারা ধরবে, সেটাই তাদের যোজ্যতা। তাহলে নামগুলো তোমাদের এখানে দেওয়া আছে, এখানে অধাতুটা কেটে সেম নিয়েছে যাতে এখানে আমরা ধাতুর যোজ্যতাগুলো বুঝতে পারি। কেমন, এখানেও দেখো প্রত্যেকটা যোজ্যতা তুমি বুঝতে পারছো। দেখো নিচেরটা দেখো, এখানে দেখো, এখানে এটাকে বলে লেড ক্লোরাইড, পিবি হচ্ছে লেড ক্লোরাইড। তাহলে লেড ক্লোরাইড যখন Cl2, তাহলে এখানে লেডের যোজ্যতা 2। আচ্ছা, এই যে লেড, এটা পিবি কেন বলো তো, এটাকে তোমাদের বইতে মনে হয় আছে, একটু দেখে নিও। এটাকে বলে প্লাম্বাম বলে পিবি। এটা হলো আর্জেন্টিনাম, কিন্তু সাধারণত আমরা এমনিতে সিলভারই বলি, তাই এটা হলো সিলভার ক্লোরাইড। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার দেখো 2টো যোজ্যতা, এই দেখো একটা কপার, এখানেও কপার ক্লোরাইড, এখানেও কপার ক্লোরাইড, কিন্তু এখানে কপার 1 যোজ্যতায় আর এখানে কপার 2 যোজ্যতায় লেগেছে। এখানে 1 যোজ্যতায় লেগেছে মানে Cu+1, এখানে হচ্ছে Cu+2। তাহলে যখন কম যোজ্যতায় লাগে তাকে বলে আস, তাই এটা হয়ে গেল কিউপ্রাস ক্লোরাইড। আর যখন বেশি যোজ্যতায় লাগে তখন বলে কিউপ্রিক ক্লোরাইড। আয়রনের বেলায় কি দেখলাম, যখন 2 রকম যোজ্যতা 2 আর 3, যখন 2-এ লেগেছে ফেরাস ক্লোরাইড, যখন 3-এ লেগেছে ফেরিক ক্লোরাইড। কপারের 2 রকম যোজ্যতা 1 আর 2, যখন 1-এ লেগেছে কিউপ্রাস ক্লোরাইড, আর যখন 2-এ লেগেছে কিউপ্রিক ক্লোরাইড। এটা হলো সিলভার ক্লোরাইড, তা তুমি বুঝতেই পারছো সিলভারের যোজ্যতা 1, আর এখানে লেড ক্লোরাইডে বোঝা যাচ্ছে লেডের যোজ্যতা 2।
যে যে ধাতুগুলোর সঙ্গে যুক্ত হয়েছে প্রত্যেকটার এখানে সিম্বল দেওয়া আছে, এবং এখানে একটি টেবিলে এখানে তোমাদের জন্য ছাড়া আছে জায়গা, তুমি খুব সহজেই এটাকে পূরণ করে নিতে পারো। আমার মনে হয় আমি যেভাবে বোঝালাম তাতে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমরা কি করে যোজ্যতা বের করতে হয় একটা কম্পাউন্ড থেকে, সেই যোজ্যতা বের করার পদ্ধতিটা তো দেখলাম, আর কি করে যোজ্যতা কোনো যোজ্যতা জানার পরে কি করে আমরা ফর্মুলা লিখতে পারি, কম্পাউন্ডের ফর্মুলা লিখতে পারি, যৌগের ফর্মুলা লিখতে পারি, সেটা আমরা শিখব। ঠিক আছে, এখন তাহলে বন্ধ করছি। এর পরের ভিডিওতে আমরা যোজ্যতা বের করা এবং যোজ্যতা জেনে ফর্মুলা লেখা এই দুটো শিখব।